নমস্কার। খবরদার, কথা নয়। ভারতে সংবিধানের স্থানটি সর্বোচ্চ মনে করিয়ে দিয়েছেন ভারতের বর্তমান প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। তিনি বলেছেন, যদি আইনসভা কিংবা সরকার তাদের নির্দিষ্ট কর্তব্য করতে ব্যর্থ হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বিচার ব্যবস্থাকে। আজকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বিশেষ করে আপনারা জেনেও গিয়েছেন, গতকাল অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ, আস্তে আস্তে বললাম এই কারণে, আমেদাবাদ শুনে ফেলতে পারেন, সেই জন্য সম্প্রীতির পক্ষে এবং যুদ্ধ উন্মোদনের বিরুদ্ধে একটা সামাজিক পোস্ট করেছিলেন, গ্রেপ্তার হয়েছে। আজকে এই নিয়েই আমরা কিছু প্রশ্ন রাখবো রাজ্যের প্রখ্যাত আইনজীবী তথা এ রাজ্যের মানবাধিকার সংস্থার যিনি সম্পাদক শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁদিকে বসেছেন। কারণ এই বিষয়টার উপরে এই রাজ্যে মানবাধিকার কর্মী হিসেবে এবং সংস্থার সম্পাদক হিসেবে তীব্র প্রতিবাদ করেছিলেন গতকালই তিনি। আপনারা কেউ কেউ হয়তো সংবাদ মাধ্যমের লক্ষ্যও করেছেন। শুধু আজকে না, অনেক দিন ধরে অনেক জায়গাতেই তিনি প্রতিবাদের ভূমিকায় এসেছেন। পুরুষোত্তমদার কাছে সোজা চলে যাই। এই গ্রেপ্তারটা এবং এই মুহূর্তে পেহেলগাঁও ইনসিডেন্টের পরে ভারতবর্ষে যা যা চলছে তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক আলী খানের যে বক্তব্য আমরাও দেখেছি, আপনিও দেখেছেন, আপনি প্রতিবাদ করেছেন, এটার সঙ্গে ভারতের সম্প্রীতি নষ্ট হচ্ছে, সংগতি নষ্ট হচ্ছে, এই বিষয়টা কিভাবে আসে? আপনি কিভাবে দেখছেন? কোনোভাবেই আসে না। এই যে অধ্যাপক আলী খান মাহমুদাবাদ, অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জনপ্রিয় অধ্যাপক এবং একজন বুদ্ধিজীবী, তাকে যে গ্রেপ্তার করা হলো, দুটো অভিযোগ এসেছে। একটা হচ্ছে হরিয়ানার মহিলা কমিশন একটা অভিযোগ করেছে, সেই ভিত্তিতে একটা এফআইআর হয়েছে। আরেকটা ভারতীয় যুব মোর্চার জৈনিক কর্মকর্তা অভিযোগ করেছে। দুটো এফআইআর এর ভিত্তিতেই এই অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আজকে সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে, আমরা খানিকটা স্বস্তি পেয়েছি। এবং যে দুটো পোস্টের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই দুটো পোস্ট আমি বলবো, আমি কেন, সবাই বলবেন যারা এই পোস্টগুলো পড়বেন কিংবা পড়েছেন, এই দুটো পোস্ট হচ্ছে শান্তি সম্প্রীতির পক্ষে, যুদ্ধর মন্ত্রণালয়ের বিরুদ্ধে এবং পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসে থাকা সন্ত্রাসবাদীরা, যাদেরকে পাকিস্তানের রাষ্ট্র শক্তি মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে তীব্র মতামত রাখা, শান্তি সম্প্রীতির পক্ষে। এবং আরেকটা কথা বলা হয়েছে, দেখুন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। কর্নেল সোফিয়া কুরেশি আজকে যুদ্ধ পরিস্থিতিতে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমরা সব বিষয়ে কিন্তু সমানভাবে আমরা প্রতিক্রিয়া দিই না। এ দেশে যখন নারীদের উপর আক্রমণ হয়, নারীদের লাঞ্ছনা করা হয়, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, তখন আমরা চুপ করে থাকি। আমাদের দায়িত্ব হচ্ছে এদের বিরুদ্ধে মুখ খোলা। এবং এই দুটো পোস্টের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই গ্রেপ্তারকে আমি কিছুটা স্বস্তি পেয়েছি যে সর্বভারতীয় সংবাদ মাধ্যম এই গ্রেপ্তারকে তীব্র ভাষায় নিন্দা করেছে। যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস একটা এডিটোরিয়াল লিখেছে, এডিটোরিয়াল শিরোনাম হচ্ছে অ্যারেস্ট মোস্ট ফাউল, অর্থাৎ সবচেয়ে জঘন্য বেআইনি আটক। ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল আগের দিনের এডিটোরিয়ালে বলেছে অ্যারেস্ট মোস্ট ফাউল। এবং দ্য হিন্দু কালকে এডিটোরিয়ালে এই অ্যারেস্টকে, এই আলী খান মাহমুদাবাদের গ্রেপ্তারকে বলেছে বাক স্বাধীনতা ও মত প্রকাশ করার সাংবিধানিক অধিকারের উপর ভয়ঙ্কর আক্রমণ। এটা হচ্ছে কোনোরকম সমালোচনা, কোনোরকম বিতর্ক, কোনোরকম বিরুদ্ধ মত সহ্য না করার যে মানসিকতা 2004 সনের পর 2014 সনের পর আমাদের দেশের শাসকদের মধ্যে তীব্র হয়েছে, সেই মানসিকতা একটি নিকৃষ্ট উদাহরণ হচ্ছে আলী খান মাহমুদাবাদকে গ্রেপ্তার করা।
এবং এটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে একটা বার্তা দেওয়া যে তোমরা মুখ খুলবে না। এবং এটা বিজেপি, ভারতীয় জনতা পার্টি কিংবা RSS কিংবা কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার তাদের কতটা ভীত সন্ত্রস্ত তার একটা প্রমাণ। আমি একটু বলবো, এই পহেলগামের ঘটনার পর সমাজ মাধ্যমে দু ধরনের পোস্ট দেখতে পাচ্ছি আমরা। এক ধরনের পোস্ট হলো পহেলগামের ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ করা, যুদ্ধ উন্মাদনা ছড়ানো, এবং বিশেষত পহেলগামের সন্ত্রাসবাদীরা যেহেতু ধর্ম জিজ্ঞেস করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে, এবং যেহেতু সন্ত্রাসবাদীরা ধরে নেওয়া হচ্ছে তারা অধিকাংশই মুসলিম ধর্মাবলম্বী এবং তাদের পাকিস্তান মদত দিচ্ছে, পাকিস্তান একটি ধর্মীয় রাষ্ট্র, সেই কারণে এই অপরাধের দায়িত্ব ভারতবর্ষের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা সমাজ মাধ্যমে এক ধরনের মানুষ করছেন। এবং যারা করছেন তারা প্রকৃতপক্ষে পহেলগামে যারা হত্যা করেছে সন্ত্রাসবাদীরা তাদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, স্পষ্ট। এবং কুৎসা, ঘৃণা ছড়ানো, যখন পহেলগামের ঘটনা আমাদেরকে বার্তা দিয়েছে যে না, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, এটা শুধুমাত্র কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে আঘাত করা নয়। 26 জন মানুষকে মারা হয়েছে, তাদের একমাত্র পরিচয় ভারতীয় বলে। এই হত্যার উদ্দেশ্য এবং সন্ত্রাসবাদীরা যে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে হত্যা করেছে, এটা একটা ঠান্ডা মাথার চক্রান্ত। কারণ তারা এটা করে আমাদের মধ্যে হিন্দু মুসলমান বিভেদ তৈরি করে আমাদের ভারতবর্ষের ঐক্যকে দুর্বল করার চেষ্টা করেছে। এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেটা কাশ্মীরের মানুষ দেখিয়েছে। যে 26 জন খুন হলেন মর্মান্তিকভাবে, কাপুরুষিতভাবে তাদেরকে হত্যা করা হলো, তাদের জীবনের আনন্দ ঘন মুহূর্তে তাদের পরিবার পরিজনরা স্বজন হারানো ব্যথার মধ্যে দাঁড়িয়ে তারা বলছেন যে এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, যারা খুন করেছে তারা খুনি, তাদের ধর্মীয় পরিচয় বড় পরিচয় নয়, এবং তাদের ধর্মীয় পরিচয়ের কারণে ভারতবর্ষের মুসলমানদের এই কোনোভাবে দায়ী করা যায় না। বরং কাশ্মীরের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। এমনও বলেছেন একজন মেয়ে তার বাবাকে হারিয়েছেন, কেরালার দক্ষিণ ভারতীয় মেয়ে, উনি বলেছেন যে আমি আমার বাবাকে কাশ্মীরে হারিয়েছি, আমরা 2 ভাই কাশ্মীরে পেয়েছি। অর্থাৎ কাশ্মীরের 2 জন স্থানীয় যুবক যাদের ধর্মীয় পরিচয়ের দিকে দেখতে গেলে তারা মুসলিম, সেই ভদ্রমহিলা বলছেন যে এই দুই যুবক আমার ভাইয়ের মতো, আমি বাবাকে হারিয়েছি, 2 জন ভাইকে পেয়েছি। আমার এই যে সদ্য বিবাহিত তরুণী নৌবাহিনীর অফিসারের স্ত্রী, সে যে কথাটা বলেছে যে কাশ্মীরের ঘটনা কেন্দ্র করে হিন্দু মুসলমান করবেন না, হিন্দু মুসলমান প্রশ্ন নয়, ঘৃণা তৈরি করবেন না, এইটা এক ধরনের আমরা দেখছি পোস্ট কি একে কেন্দ্র করে সামাজিক মেরুকরণ তীব্র করা, ঘৃণা করা। মধ্যপ্রদেশের মন্ত্রী কর্নেল সোফিয়া কুরেশিকে বলেছে সন্ত্রাসবাদীদের বোন, ভয়ঙ্কর কথা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তদারকিতে এখন FIR হয়েছে। এই ধরনের পোস্ট আছে। এই ধরনের পোস্ট কারা করছে? শাসক দলের লোক। এই ধরনের পোস্ট কারা করছে? উগ্র সাম্প্রদায়িক শক্তি, যারা মুখে হিন্দু হিন্দু বলে আসলে তারা হিন্দুদের প্রতিনিধিত্ব করে না, যারা ভারতবর্ষের সর্বনাশ করার জন্য চেষ্টা করছে, যারা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে, তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আরেক ধরনের পোস্ট আমরা দেখছি। এর মধ্যে এক ধরনের পোস্ট একদল মানুষ করছেন যারা সাহস করে বলছেন যে না, এই যে সন্ত্রাসবাদী আক্রমণ, এটা ভারতবর্ষের উপর আক্রমণ। এই আক্রমণ রুখতে গেলে আমাদের ঠান্ডা মাথায় যুদ্ধ উন্মাদনা না ছড়িয়ে আমাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, বিভেদ দূর করতে হবে, প্রেম প্রীতি ভালোবাসার মধ্য দিয়ে আমাদের বন্ধনকে দৃঢ় করতে হবে। কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের একত্রিত হয়ে লড়তে হবে। এবং সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, তারা ইসলামের প্রতিনিধিত্ব করতে পারেন না, তারা একমাত্র পরিচয় সন্ত্রাসবাদী, তারা কাপুরুষ, তারা মনুষ্য জ্ঞান বিবর্জিত। এর জন্য আমাদের একত্রিত হয়ে লড়াই করতে হবে। এবং তারা অনেকে সরকারের নীতিরও প্রশ্ন কেন হলো, কাশ্মীরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিলিটারাইজ জোন কাশ্মীর, সেখানে নিরাপত্তার এত আয়োজনের মধ্যে কি করে পহেলগাম সম্পূর্ণ নিরাপত্তা প্রহরা মুক্ত ছিল? এই প্রশ্নগুলো যারা করছেন সংগতভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে, তাদের বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে। আমরা তীব্রতা দেখেছি। একজন ছাত্র, আমি পোস্টটা পড়ে দেখেছি, অত্যন্ত সুস্থির পোস্ট, যেখানে ওই ছাত্রটি শান্তি সম্প্রীতির পক্ষে বলেছে এবং বলেছে যে সন্ত্রাসবাদীদের ফাঁদে আমরা পা দেবো না, আমরা ভারতীয়রা একত্রিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোক্ষম জবাব দেবো। তাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন প্রবীণ সাহিত্যিককে গ্রেপ্তার করা হয়েছে, আরো অনেক গ্রেপ্তার তীব্রতা হয়েছে। ঠিক একইভাবে আলী খান মাহমুদাবাদকেও গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই পোস্টগুলো
পোস্টগুলো যে কোনো মানুষ পড়লে বুঝবেন এখানে ভারতবর্ষকে শক্তিশালী করার কথা বলা আছে, এখানে পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা আছে, এখানে বলা হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ এর জন্য দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে পাকিস্তান ডিপ স্টেট। যারা মাথা মোটা তারা ডিপ স্টেটটা বুঝবেন না, যাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা করার শক্তি, যারা ধর্মীয় উন্মাদনা হারিয়ে ফেলেছেন তাদের পক্ষে ডিপ স্টেট বোঝা মুশকিল। ডিপ স্টেট হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী, যারা পাকিস্তান রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। এই পোস্টগুলোতে পাকিস্তানের সামরিক ব্যবস্থা, পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতির বিশ্লেষণ করে বলা হয়েছে পাকিস্তান সরাসরি সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, লড়াইটা কঠিন, শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক করা হবে না, এর বিরুদ্ধে অন্যভাবে লড়াই করার অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলো আমাদের খুঁজে দেখতে হবে। ভারতবর্ষকে পৃথিবীর দরবারে পাকিস্তানকে এক করে করতে হবে, কূটনৈতিক হবে, এই কথাগুলো বলা আছে। সেই কারণে এবং কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে একটি কথাও নেই। আমরা বলেছেন যে আমরা গর্বিত যে একজন কর্নেল সোফিয়া কুরেশি সেনাবাহিনীর মুখপাত্র হিসাবে দেশের সামনে আছেন, ভূমিকা সিং আছেন, কিন্তু আমাদের প্রশ্ন হলো যারা আজকে সোফিয়া কুরেশির ভূমিকার প্রশংসা করছেন তাদের কিন্তু একইভাবে যখন সাধারণ নারীরা নির্যাতিত হয় সেক্ষেত্রে মুখ খোলা হচ্ছে, এটা দোষের কি আছে? এবং হরিয়ানা মহিলা কমিশনের ভূমিকা আরো আমরা লজ্জিত। কোনো মহিলা কমিশন এক হলে তারা ইংরেজি বোঝে না, এক হলে তারা বাংলা জানে না, এক হলে তারা হিন্দি পড়তে জানে না, তারা ক অক্ষর গান শূন্য, অথবা তারা জেনে শুনে অপরাধ করছে। এই পোস্টগুলো কোনোভাবেই অপরাধ না, এই পোস্টগুলো করার অধিকার আমার আছে, আমার বাক স্বাধীনতা, আমার মত প্রকাশ করার সাংবিধানিক অধিকার, দ্বিমত প্রকাশ করার সাংবিধানিক অধিকার, দেশের স্বার্থে আমি কথা বলতেই পারি, এবং সেটা বলেছি দেশকে শক্তিশালী করার জন্য। যে কোনো সাধারণ মানুষ যিনি পড়তে জানেন, যিনি হিন্দি পড়তে জানেন, বাংলা পড়তে জানেন, ইংরেজির অর্থ বুঝতে পারেন, তিনি বলবেন এই পোস্টগুলো কোনোভাবেই আপত্তিজনক নয়, আইন বিরুদ্ধ নয়। কিন্তু এই দুটো পোস্টকে কেন্দ্র করে যেভাবে হরিয়ানার মহিলা কমিশন, ওই মহিলা কমিশনের কোনো কাজ নেই, বোঝা যাচ্ছে হরিয়ানার মহিলা কমিশনে বসানো হয়েছে যাদেরকে তারা RSS এর এজেন্ডা কার্যকর করার চেষ্টা করছেন, এবং ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তা যে অভিযোগ করলেন তাকে গ্রেপ্তার করা হলো। উদ্দেশ্য একটাই, কোনো বিরুদ্ধ কথা বলা যাবে না। এইটাই শাসকরা চায়, যুদ্ধ উন্মাদনা তৈরি করে সমস্ত মুখ বন্ধ করে দিতে চায়, যাতে করে শাসকদের ব্যর্থতা, শাসকদের দুর্বলতা, শাসকদের অপদার্থতা ঢাকা পড়ে যায় যুদ্ধ উন্মাদনার আড়ালে, যাতে করে জাতীয়তাবাদের জিগির তুলে নিজেদের সমস্ত কুকর্ম আড়াল করা যায়। তার জন্যই এই আলী খান মাহমুদাবাদকে টার্গেট করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আনন্দিত, আমার দৃঢ় বিশ্বাস ছিল এই গ্রেপ্তার সম্পূর্ণভাবে বেআইনি, এবং আজকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, আমরা খানিকটা স্বস্তি পেয়েছি। একদম। এই জায়গাতে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাইছি যে আপনি যে ভদ্রমহিলার কথা বললেন, উনি কিন্তু ওই সোফিয়া কুরেশিকে যে পাকিস্তানের উগ্রবাদীদের বোন এবং তার সম্পর্কে একটা মন্তব্য করলেন কতটা, এবং একজন উপমুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে বললেন নতমস্তক হতে, এই যে বিষয়গুলিতে ওনার কোনো গায়ে আছে কতটা, তাদের কতটা কান কাটা। আমি এতটা লাজ লজ্জাহীন হতে পারে শাসকরা, এতগুলো ঘৃণা ভাষণ এই সোফিয়া কুরেশির বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, আমাদের বিদেশ সচিবের বিরুদ্ধে, তার কন্যার বিরুদ্ধে ট্রোল করা, সেক্সুয়ালি ওরিয়েন্টেড করা, মানে মন্তব্য করা, যৌনতা সূচক মন্তব্য করা, বিদেশ সচিবের কন্যার বিরুদ্ধে, বিদেশ সচিবের বিরুদ্ধে, অন্যদের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে হাজার হাজার পোস্ট হচ্ছে, একটা তো গ্রেপ্তার করা হচ্ছে না, একটাকেও নিন্দা করা হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী নিন্দা করলেন না, তিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিলেন, তিনি তো বললেন না যে আমাদের এই মুহূর্তে জাতীয় ঐক্য দরকার, আমাদের এই মুহূর্তে সবার মধ্যে বন্ধুত্ব দৃঢ় করতে হবে, আমাদের মধ্যে অবিশ্বাসের দানা না বাঁধতে দেখতে হবে, এই ধরনের কুৎসা বন্ধ করতে হবে, একটি কথা তো বললেন। এই মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন, তারাও তো একবারও সোফিয়া কুরেশির পক্ষে এলো না। এতে প্রমাণিত হয় সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজকে সাম্প্রদায়িক বীজ ঢুকে গেছে, এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে বিজেপি RSS দখল করেছে বলে সোফিয়া কুরেশির বিরুদ্ধে যখন মন্তব্য করা, হাইকোর্টকে ইন্টারভেন করতে হয়। জাতীয় মহিলা কমিশন, মধ্যপ্রদেশের মহিলা কমিশন, তখন সোফিয়া কুরেশিকে যখন বলা হয় সন্ত্রাসবাদীদের বোন, তখন তাদের চোখ কানে এগুলো পড়ে না। এতে বোঝা যায় আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি, ফেসিস্টটা কিভাবে আমাদের সমস্ত কণ্ঠ রোধ করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। কোনোমাত্র চক্ষু লজ্জা নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই, তারা দিবালোকের মতো তাদের পক্ষপাত স্পষ্ট করা, এগুলোকে সমর্থন করছেন। আর যারা ঠান্ডা মাথায় নিন্দা করছেন,
যারা সাহস করে, জানে বাড়িঘর আক্রান্ত হবে, জানে পুলিশ লেলিয়ে দেওয়া হবে, ইডি লেলিয়ে দেওয়া হবে, যার ফলে তারা দেশের স্বার্থে মুখ খুলছেন, দেশপ্রেমিক দায়িত্ব পালন করছে, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সারা দেশে, সারা রাজ্যে। একদম। প্রসূতনা, এই ত্রিপুরা রাজ্যের দুজনকে এই সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছিল। আপনি এখান থেকে দৌড়ে গিয়েছিলেন আমবাসা কোর্টে, আপনি লড়াই করেছেন এবং ওরা জামিন পেয়েছেন। আমি এই প্রসঙ্গেই একটা কথা বলছি। বিচারপতি সঞ্জীব খান্না রিসেন্টলি করেছেন, মানে অবসরে গিয়েছেন। বিচারপতি সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পরে সুপ্রিম কোর্টের বেশ কিছু সিদ্ধান্ত সমস্ত ভারতবর্ষেই কি বিচার ব্যবস্থা একটু সাহস পেয়েছে বলে মনে করা হচ্ছে, করতে পারেন? আমরা তো চাই বিচার ব্যবস্থা স্বাধীন নিরপেক্ষ দায়িত্ব পালন করুন। আমরা তো চাই বিচার ব্যবস্থা যাতে কোনোভাবেই সরকারের মুখপত্র না হয়। যদি বিচার ব্যবস্থা সরকারের মুখপত্র হয়ে যায়, কিংবা যদি বিচারালয় সরকারের লাউডস্পিকার হয়, তাহলে তো মানুষের যাওয়ার কোনো জায়গা থাকবে না। এটা তো বাস্তব সত্য, দুঃখজনক হলো এটা সত্য, এটা আমাদের বলতে হয়। আদালত নাগরিক অধিকার, বাক স্বাধীনতার রক্ষা করার প্রশ্নে, মতামত রক্ষা করার প্রশ্নে, ঘৃণাবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে আদালতের কাছ থেকে যে ভূমিকাটা আমরা আশা করি, সেই ভূমিকা কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখতে পাই না। উচ্চ আদালত, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট মাঝে মধ্যে ভূমিকা পালন করেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। একটা প্রশ্ন উঠতে পারে কৃতজ্ঞ থাকার কোনো কথা নয়, এটা তো সংবিধানের দায়িত্ব। কৃতজ্ঞতা কথাটা বোধ হয় গণতন্ত্রে শোভা পায় না, কিন্তু তবুও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। অন্যদিকে বলতো এটা তাদের সাংবিধানিক দায়িত্ব, বিচারালয় তো আছেই এই কাজটা করার জন্য। একদম। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তো আছে টু স্ট্যান্ড এগেইনস্ট দ্য টাইরানি অফ দ্য স্টেট। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দায়িত্ব নয় যে প্রধানমন্ত্রীর সাথে বাড়িতে বসে পূজা করা, আরতি দেওয়া। তাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনিক স্বেচ্ছাচারের বিরুদ্ধে নাগরিকদের অধিকার রক্ষা করা। নাগরিকদের অধিকার সবসময় আক্রান্ত হয় সরকারের দ্বারা, ক্ষমতাতন্ত্রের দ্বারা, স্টেটের দ্বারা, সবসময় দেশ দেশে। তার জন্যই একটা চেক হিসেবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থাকে টু আপহোল্ড দ্য রুল অফ ল। কিন্তু সেই দায়িত্ব কি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবসময় করে? মাঝে মধ্যে করেন। যেমন আজকে আমরা দেখলাম জরুরি ভিত্তিতে, কালকে ভারতবর্ষের বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল যখন আলী খান মাহমুদাবাদের গ্রেপ্তারের প্রসঙ্গ তুললেন এবং এসএলপির কথা বললেন, সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে আছে শুনানি গ্রহণ করেছে। সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে চন্দ্রজোট থাকলে 1 মাস পরে শুনানি গ্রহণ করতে পারতেন। আমরা জানি চন্দ্রজোটের সময় অনেক বড় বড় কথা হয়েছে, কিন্তু কাজের কাজ কোনোটাই হয়নি। মহারাষ্ট্র গভর্নমেন্টই তো প্রমাণ। মহারাষ্ট্র মামলা চন্দ্রজোট তো বিজেপি সরকারকে লিজ দিয়ে দিলেন। এটা মিষ্টি মিষ্টি কথা অনেকেই বলে, নাগরিক অধিকারের পক্ষে অনেক বড় বড় কথা, সুন্দর লিটারি ইংলিশ চন্দ্রজোট কারণ অনেক বিচারপতি সেমিনারে বলেন, কিন্তু আদালতে বসে তারা কিন্তু সেই ভূমিকা পালন করেন না। আজকে প্রধান বিচারপতি গাভাই শুনেছেন, বেল দিয়েছেন, জামিন হওয়ার কেস। এটা তো ওই আদালতে নিম্ন আদালতে জামিন দেওয়া উচিত ছিল, কেন দেয়নি? যদিও 7 দিনের রিমান্ডের জায়গায় 2 দিনের রিমান্ড দিয়েছে, এইটুকু রক্ষা। সুপ্রিম কোর্ট জামিন দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টের জামিনের শর্তে কিন্তু আমি খুশি নই। কেন সুপ্রিম কোর্ট ওই যার অধিকার, নাগরিক অধিকার এবং বাক স্বাধীনতার, মত প্রকাশের অধিকার হরিয়ানা সরকার পুলিশ ক্ষুণ্ণ করলো, তাকেই কেন বলা হচ্ছে তুমি মুখ খুলতে পারবে না? এটা কিরকম কথা? আমি তো এটা বুঝি না। আমাকে হেনস্থা করা হবে, আমাকে বিনা কারণে গ্রেপ্তার করা হবে, আমি নির্দোষ মতামত প্রকাশ করছি। আর মতামত প্রকাশ করার অধিকার কি তো এটা কীর্তন করার অধিকার নয়। মতামত প্রকাশ করার অধিকার অন্যতম হচ্ছে কীর্তন করলাম, চাটুকার বৃত্তি করলাম, আমার মতামত প্রকাশ করলাম, সেই মতামত প্রকাশের অধিকার আইন রক্ষা করবো তা তো নয়। মতামত প্রকাশ করার অধিকার হচ্ছে আমি অপ্রিয় সত্য কথা বলবো, শাসকের চোখে চোখ রেখে সত্য কথা বলবো, অপ্রিয় কথা বলবো, স্রোতের বিরুদ্ধে কথা বলবো। সেই কথার অধিকার আমাকে সংবিধান দিয়েছে, সংবিধান আমাকে সেটা প্রোটেকশন দেবে। এখন দেখা যাচ্ছে আলী খান মাহমুদাবাদকে জামিন দেওয়া হলো, এত কতগুলো শর্ত দিয়ে দেওয়া হলো, এসআইটি করা হলো, শর্ত দেওয়া হলো। এই এফআইআর তো প্রথম দিনে নাকচ করার কথা ছিল। আমি বুঝলাম না সুপ্রিম কোর্টে ব্যালেন্স করতে গেল কেন? এইটাও তো আমি খুশি নই। আমি খুশি হতাম, সম্পূর্ণভাবে খুশি হতাম, সুপ্রিম কোর্টকে 2 হাত তুলে নমস্কার করতাম যদি জামিন দেওয়ার পাশাপাশি শর্তগুলো আরোপ না করতো। যদি এসআইটি প্রথম দিনে এফআইআরটা খারিজ করতো, এটা এফআইআর কোনোভাবেই টিকে না। এফআইআরটা খারিজ করলেই সারা দেশে বার্তা যেত না সুপ্রিম কোর্ট আছে, কিছুটা বার্তা গেছে সুপ্রিম কোর্ট আছে। সবার পক্ষে তো সুপ্রিম কোর্টে যাওয়া সম্ভব নয়, কেউ কপিল সিবালের মতো আইনজীবীকে নেওয়া সম্ভব নয়, কিংবা কপিল সিবাল মেনশন করলে একদিনে হয়, অন্যরা মেনশন করলে 1 মাস করে উঠবে।
আমরা কৃতজ্ঞ, কপিল সিবাল ভূমিকা পালন করেছেন, সুপ্রিম কোর্ট বেল দিয়েছে, কিন্তু সবটা কিন্তু আমি খুশি নই। এই শর্তগুলো আমার মনে হয়েছে যে ভিকটিম, যে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার, রাষ্ট্রীয় আগ্রাসনের শিকার, তাকেই কতগুলো শর্ত দিয়ে বেঁধে দেওয়া হলো, না তুমি মুখ খুলবে না, তুমি পোস্ট করবে না। ভদ্রলোক তো একজন শিক্ষক, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হি হ্যাজ এ সেন্স অফ ডিউটি। যদি সে নতুন কোনো পোস্ট করে আইন ভঙ্গ করে, হুইল ফেস দ্য ল। একদম। কেন আমি তার উপর বিশ্বাস রাখতে পারবো, তার উপর আস্থা রাখতে পারবো না? ঠিক। সুপ্রিম কোর্ট কেন আস্থা রাখতে পারলো না? আর এই প্রশ্নগুলোই বিনীত হয় সুপ্রিম কোর্টের কাছে করতে চাই। এই শর্তগুলো থেকে আমি খুশি হইনি। একদম। প্রচন্ড ব্যস্ত পুরুষোত্তম না, তার মাঝেও আমাদের একটুখানি সময় দিয়েছেন। প্রসঙ্গক্রমে বলি যে অধ্যাপক আলী খানের যে কথা বললেন, আলী খানের যিনি দাদু, মাতামহ, তিনি অটল বিহারী বাজপেয়ী যখন বিদেশ মন্ত্রী ছিলেন, মোরারজি দেশাই গভর্নমেন্টের সময়, তখন বিদেশ মন্ত্রী ছিলেন, ভারতে বিদেশ সচিব ছিলেন। এবং ওনার বাবা উত্তরপ্রদেশের একটি কেন্দ্র থেকে দীর্ঘদিন বিধায়ক ছিলেন। এই হেন পরিবারের ছেলেকেও বলতে হচ্ছে দেশদ্রোহিতার জন্য গ্রেপ্তার করতে হচ্ছে, আমরা অবাক হই। যাই হোক, পুরুষোত্তম দাসের সঙ্গে সহমত পোষণ করি যে সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে দিয়েছেন, কিন্তু সঙ্গে যে শর্তগুলি আরোপ করেছেন তার সঙ্গে দ্বিমত থাকলো। পুরুষোত্তম দাসের সাথে সাথে আমাদেরও প্রশ্ন থাকলো, আপনারাও ভাববেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।